থার্ড সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীদের চ্যানেলে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের ভূগোল বিষয়ের পার্ট সি যেটা রয়েছে অর্থাৎ ভারতের ভূগোল। সেখানে রয়েছে ইউনিট 5 পরিবহন ও যোগাযোগ, যেটাকে আমরা ইংলিশে বলছি ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। সেই অংশটার ওপরে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি। মনোযোগ সহকারে সম্পূর্ণটা শুনে নাও, বুঝে নাও, সময় নষ্ট একেবারেই নয়। চলো ডিরেক্ট আমরা ক্লাসটা বুঝে নিই। প্রথমেই তোমাদের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পরিবহন। পরিবহন কাকে বলা যাবে? দুটো বিভিন্ন যে স্থান রয়েছে, ভৌগোলিক স্থান আমরা বলতে পারি, তাহলে দুটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে আইন বা নিয়ম কানুন মেনে যদি যাত্রী এবং পণ্যদ্রব্যকে বহন করা হয় বা স্থানান্তর করা হয় তখনই তাকে বলা হবে পরিবহন। আশা করছি পরিবহন জিনিসটা কি বুঝতে পেরেছো। একটা জায়গায় যদি স্থির অবস্থায় থাকে, সেটা যাত্রী হোক বা পণ্যদ্রব্যই হোক, তাহলে সেটা পরিবহন বলা যায় না, সেটাকে স্থানান্তর হতে হবে, বাহিত হয়ে যেতে হবে অন্য জায়গায়। সেই কারণে আমরা বললাম দুটি ভৌগোলিক স্থান। এবার সেখানে বেশ কিছু নিয়ম কানুন কেন বললাম, তার কারণ যদি সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হয় তাহলে সেখানে অবশ্যই নীতি নিয়ম প্রযোজ্য রয়েছে। সেই জন্য আমরা বললাম নীতি বা নিয়ম বা আইন কানুন অনুযায়ী এবার কি করতে হবে, বহন করতে হবে বা স্থানান্তর করতে হবে। কি কি? সেটা মানুষজন হতে পারে, মানে যাত্রী হতে পারে, আবার বস্তু সামগ্রী অর্থাৎ পণ্যদ্রব্যও হতে পারে। তখন সেই বিশেষ প্রক্রিয়াটাকেই বলা হবে পরিবহন। এইবার এই পরিবহন ব্যবস্থার তো মানে নানান রকমের গুরুত্ব বা ইম্পর্টেন্স রয়েছে সকল কিছুর ক্ষেত্রেই। সেই গুরুত্বগুলো আমি এখানে পয়েন্ট আকারে তোমাদের দেখিয়েছি, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নিতে পারো। প্রথম যে গুরুত্বটার কথা বলেছি সেটা হচ্ছে কৃষি শিল্প। দেখো, কৃষি ক্ষেত্র বলো বা শিল্প ক্ষেত্র বলো, দুটো ক্ষেত্রেই কাঁচামাল, উৎপন্ন দ্রব্য এই সমস্ত জন্যই কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন। কৃষির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, উন্নত মানের উন্নয়নশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, সেগুলো কৃষিক্ষেত্রে প্রেরণের জন্য বা কৃষিজ ফসল যেটা উৎপন্ন হয়ে গেল সেটাকে বাজারজাতকরণের জন্য পরিবহন ব্যবস্থাটা উন্নত হওয়া প্রয়োজন রয়েছে। ঠিক একইভাবে শিল্পের ক্ষেত্রেও কিন্তু শিল্পের প্রয়োজনীয় কাঁচামালটাকে শিল্পের কারখানার জায়গায় বা উৎপাদন ক্ষেত্রের জায়গায় পৌঁছানো এবং শিল্পজাত দ্রব্য সামগ্রীকে বাজারজাতকরণ, সমস্ত কিছুর জন্যই কিন্তু উন্নত মানের পরিবহন ব্যবস্থার প্রয়োজন রয়েছে। তাহলে পরিবহন ব্যবস্থার গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম, এটা আমরা বলতেই পারি। নেক্সট বলা হয়েছে যোগাযোগ। একটা জায়গার সঙ্গে অন্য একটা জায়গার মধ্যে সংযোগ স্থাপনের জন্য অবশ্যই পরিবহন মাধ্যম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো সেই কারণে আমরা এই পয়েন্টটা রাখলাম। নেক্সট পয়েন্টে বলেছি প্রতিরক্ষা। বিভিন্ন প্রতিরক্ষামূলক বিষয়, সেটা হতে পারে যুদ্ধের অস্ত্র বা প্রয়োজনীয় সেনাবাহিনী সরবরাহের জন্য অবশ্যই পরিবহন ব্যবস্থাটাকে উন্নত হতে হবে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিরক্ষার ক্ষেত্রে। নেক্সট পয়েন্টে আমরা বলেছি প্রাকৃতিক সম্পদ সংগ্রহ। প্রাকৃতিক বিভিন্ন সম্পদ সংগ্রহের জন্য নানান রকমের পরিবহন ব্যবস্থার গুরুত্ব রয়েছে। বিভিন্ন খনিজ সম্পদ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আহরণের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে এবং আহৃত সম্পদ সেগুলোকে আবার সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পরিবহন ব্যবস্থার যথেষ্ট ভূমিকা রয়েছে। নেক্সট পয়েন্টে আমরা বলেছি শিক্ষা সংস্কৃতির ভাব বিনিময়। সব জায়গাকার শিক্ষা সংস্কৃতি একরকম নয়, ভিন্ন ভিন্ন জায়গার মানুষজনের ভিন্ন রকমের সংস্কৃতি রয়েছে, তাদের শিক্ষাগত মানও ভিন্ন রকমের হয়ে থাকে। তো এই এক জায়গার সঙ্গে অন্য জায়গার মেলবন্ধনটা কিন্তু এই পরিবহনের মাধ্যমেই সাধিত হয়ে থাকে। তাহলে পরিবহন ব্যবস্থা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুটো জায়গাকার শিক্ষা সংস্কৃতির ভাব বিনিময়ের ক্ষেত্রে। নেক্সট পয়েন্টে আমরা বলেছি অনগ্রসর অঞ্চলের উন্নয়ন। কোনো একটা অঞ্চল সেটা হয়তো একটা অনগ্রসর মানে উন্নত অঞ্চল নয়, উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়া। তাহলে পিছিয়ে পড়া কোনো অঞ্চল তখনই উন্নতির মুখ দেখতে পারবে যখন সেটা উন্নত অঞ্চলের সঙ্গে তার সঙ্গে যোগসাজশ থাকবে। আর এই সংযোগটা কে সাধন করবে? অবশ্যই পরিবহন ব্যবস্থা। সেই কারণে এক্ষেত্রেও পরিবহন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অনগ্রসর অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট আমরা বলেছি জরুরি অবস্থার মোকাবিলা। জরুরি অবস্থা বা আপৎকালীন অবস্থা বলতে আমরা বিভিন্ন বিপর্যয়কে বুঝি। সেটা হতে পারে বন্যা দুর্গত এলাকা, হতে পারে সেটা খরাপ্রবণ এলাকা, ভূমিকম্প প্রবণ এলাকা, বিভিন্ন রকম জরুরি অবস্থা। সেখানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে উদ্ধার কার্য বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট এবং লাস্ট পয়েন্ট আমরা বলেছি আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য।
বাণিজ্যের ক্ষেত্রে মানে জিনিসপত্র লেনদেনের ক্ষেত্রে, সেটা দেশের মধ্যেই হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক, যেটাকে আমরা কিনা বৈদেশিক বলে থাকি, সেই ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু পরিবহন একটা ভাইটাল রোল প্লে করে। তাই আমরা এখানেও বলেছি পরিবহনের গুরুত্ব এই আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অপরিসীম। তাও পরিবহনের যে গুরুত্ব বললাম এতক্ষণ পর্যন্ত, আশা করছি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যেটা দেখে নেব, বুঝে নেব, সেটা হচ্ছে পরিবহনের শ্রেণী বিভাগ। পরিবহন কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, আর সেই শ্রেণী বিভাগটা দেখানোর জন্য আমি এখানে একটা ছক আকারে তুলে ধরেছি। তোমরা ছকটা দেখে নাও, বুঝে নাও, আশা করছি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। চাইলে কিন্তু অবশ্যই নোট করতে পারো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, পরিবহন ব্যবস্থাকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগটা হচ্ছে কি কি না, স্থলপথ, জলপথ, আকাশ বা বিমানপথ, রজ্জুপথ বা রোপওয়ে, আর নলপথ বা পাইপলাইন। এই 5টা হচ্ছে মেন শ্রেণী বিভাগ। এইবার প্রথম আমরা যে ভাগটা করেছি সেটা হচ্ছে স্থলপথ। এই স্থলপথের যে পরিবহন, সেই পথের পরিবহনটাকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সড়কপথ পরিবহন ব্যবস্থা, আর একটা হচ্ছে রেলপথ পরিবহন ব্যবস্থা। এই দুটো ভাগ করা হলো। জলপথকেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা আভ্যন্তরীণ দেশের মধ্যেকার জলপথ পরিবহন, আর একটা আন্তর্জাতিক পরিবহন জলপথ পরিবহন। নেক্সট আমরা আকাশপথ বা বিমানপথকেও দুটো ভাগে ভাগ করেছি, একটা দেশীয় বা আভ্যন্তরীণ বিমান ব্যবস্থা, আর একটা আন্তর্জাতিক বিমান ব্যবস্থা, বা যেটাকে আমরা বলে থাকি বহির্দেশীয় বিমান ব্যবস্থা। আর এছাড়া তো আর দুটো ছিলই, কিন্তু সেগুলোর কোনো শ্রেণী বিভাগ আমরা করিনি বা নেই। তো এরপরে দেখো, স্থলপথ যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, সড়ক পথ এবং রেলপথ। এই দুটোর মধ্যে কি হচ্ছে, সড়ক পথের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে, এখানে বোঝানোর কিছু নেই। রেলপথেরও সুবিধা অসুবিধাটা একটু দেখে নেবে। আমি যেটা তোমাদের বলতে চাইছি, এখানে দেখো, সড়ক পথকে আবার আমরা 4টে অংশে ভাগ করেছি। বিভিন্ন রকমের সড়ক পথ হয়ে থাকে, সেই 4টে যেটা মেন সেগুলো হচ্ছে জাতীয় রাজপথ, রাজ্য সড়ক পথ, সীমান্ত সড়ক পথ আর গ্রামীণ পথ। এই 4টে ভাগে বিভক্ত হচ্ছে সড়ক পথ ব্যবস্থাকে। তার মধ্যে জাতীয় রাজপথ যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। তাই তোমাদের সুবিধার্থে আমি একেবারে জিস্ট আকারে এখানে তুলে ধরেছি। মেন 8টা রয়েছে, দেখে নাও। NH44, NH27, NH48, NH30, NH16, NH66, NH19 আর NH34। এখান থেকে কিন্তু তোমার MCQ আসতে পারে। তো কোনটার জন্য কোন ব্যবস্থাটা, মানে কোন রাজপথটা কোথা থেকে কোথা পর্যন্ত, সেটা পরে আসছি। এখানটা একটু দেখে নাও। তাহলে সড়ক পথকে আমরা মেন 4টে ভাগে ভাগ করলাম। এইবার এই যে গ্রামীণ, একদম সর্বশেষ যেটা বলেছি, সেটার আবার দুটো অংশ রয়েছে। গ্রামীণ সড়ক পথের দুটো ভাগ, একটা হচ্ছে কাঁচা পথ আর একটা পাকা সড়ক পথ। কাঁচা মানে মাটির রাস্তা যেগুলো, সেগুলোকে বোঝানো হচ্ছে। আর একটা হচ্ছে পাকা সড়ক, মানে যেগুলো পাকা রাস্তা, পিচিং রাস্তা, সেগুলোর কথা বলা হচ্ছে। তো এই যে আমরা সড়ক পথের কথা বলছি, এই সড়ক পথের উন্নয়নের সমস্ত দায়িত্বভার অর্পণ করা হয়েছে NHAI সংস্থার ওপরে। NHAIটা কি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই সংস্থাটাই সম্পূর্ণভাবে দেখভাল করছে বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় সড়ক পথের ক্ষেত্রে। এরপরে আমরা এই যে সড়ক পথের যে ভাগগুলোর কথা বললাম, এই ভাগগুলোর মধ্যে যেগুলো তোমাদেরকে গুরুত্বপূর্ণ জাতীয় রাজপথ হিসেবে দেখিয়েছি, সেইগুলো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত সেটা একটু জেনে নাও, কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ MCQ অবশ্যই আসতে পারে, তাই তোমার সেটা জানাটা অবশ্যই জরুরি। প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে NH44। এই NH44 এটা বিস্তৃত হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। নেক্সট যেটা বলেছি, গুজরাটের পোরবন্দর থেকে অসমের শিলচর পর্যন্ত রয়েছে NH27। তারপরে যেটা আছে NH48, এটা রয়েছে দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত। তারপরে রয়েছে NH30, এটা রয়েছে উত্তরাখণ্ডের সীতারগড় থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পর্যন্ত। নেক্সট বলা হয়েছে NH16, এটা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে তামিলনাড়ুর চেন্নাই পর্যন্ত। তারপরে রয়েছে NH66, এই জায়গাটা, এটা কোথা থেকে কোন জায়গা না, মুম্বাইয়ের কাছে পানভেল থেকে কন্যাকুমারী পর্যন্ত। NH19, এটা রয়েছে দিল্লি থেকে কলকাতা। আর NH34, এটা হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম থেকে মধ্যপ্রদেশের লখনউ, এই জায়গা পর্যন্ত বিস্তৃত রয়েছে NH34। এই সড়ক পথ সম্পর্কে তোমাদেরকে একটা তথ্য দিই। সড়ক জালিকার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারতবর্ষ। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম, দ্বিতীয় হচ্ছে ভারত।
তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যটা পেলে এরপরে এখান থেকে তোমাদেরকে আরও কতগুলো বিষয় যেগুলো জানতে হবে, যেখান থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম রাজপথ। এখানে এই যে তোমাদের এতগুলো জাতীয় রাজপথ দেখিয়েছি, এর মধ্যে ভারতের দীর্ঘতম জাতীয় রাজপথ এটা হচ্ছে এই NH-44, যেটা কিনা উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তো এই দীর্ঘতম জাতীয় রাজপথ যেমন NH-44, তেমনি দীর্ঘতম জাতীয় রাজপথ প্রকল্প সেটা হচ্ছে GQ। এর ফুল ফর্ম কি? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট, যেটাকে বলা হচ্ছে সোনালী চতুর্ভুজ। একটু আগে আমি যে NHAI এর কথা বললাম, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এই সংস্থা 1999 খ্রিস্টাব্দে একটা কর্মসূচি গ্রহণ করে এবং ভারতের 4টে প্রধান মেট্রোপলিটন যে শহর কলকাতা, মুম্বাই, চেন্নাই আর দিল্লি, এইগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্যই এই GQ আর অর্থাৎ সোনালী চতুর্ভুজের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে যেটা 44 এর মাধ্যমে রূপদান করার চেষ্টা করে। মানে 4টে মেট্রোপলিটন প্রধান যে শহর, সেইগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্যই এই সোনালী চতুর্ভুজ নির্মিত হয়েছিল। তো এই যে 4টে প্রধান মেট্রোপলিটন শহরকে যুক্ত করার কথা বলা হলো, সেখানে 4 বা 6 চ্যানেল বিশিষ্ট রাজপথ দ্বারা সেটা সংযুক্ত হয়েছে। তার মধ্যেও এই যে 4টের মধ্যে সব থেকে দীর্ঘতম যেটা, সেটা হচ্ছে কলকাতা থেকে চেন্নাই, দৈর্ঘ্য হচ্ছে 1684 কিলোমিটার। তাহলে আমরা কি দেখতে পেলাম না, NHAI দ্বারা যে সোনালী চতুর্ভুজ নির্মিত হয়েছিল তার দীর্ঘতম করিডোর হচ্ছে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত, যার দৈর্ঘ্য 1684 কিলোমিটার। তো এটা তো আমরা জানলাম দীর্ঘতম রাজপথের কথা। এবার বৃহত্তম রাজপথ প্রকল্পের কথা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভারতমালা প্রজেক্ট, যেটার কাজ এখনো চলছে। মানে ভারতের যেটা দীর্ঘতম গুরুত্বপূর্ণ জাতীয় রাজপথ হিসেবে আমরা বললাম NH-44, আর বৃহত্তম প্রজেক্ট যেটা সেটা হচ্ছে ভারতমালা প্রজেক্ট। আমরা এই যে NH-44 এর কথা বললাম, এটাকে আবার বলা হয়ে থাকে উত্তর দক্ষিণ করিডোর, যেটা কিনা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই NH-44 যেমন উত্তর দক্ষিণ করিডোর, ঠিক তেমনি NH-27 এটাকে বলা হয়ে থাকে পূর্ব পশ্চিম করিডোর। তাহলে এর বিস্তৃতি আমরা কি দেখেছিলাম, গুজরাটের পোরবন্দর যেটা পশ্চিম দিকে, সেখান থেকে পূর্বে আসামের শিলচর পর্যন্ত এর বিস্তৃতি, এটাকেই বলা হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর। আর এই উত্তর দক্ষিণ করিডোর আর পূর্ব পশ্চিম করিডোর এরা যেখানে এসে মিলিত হচ্ছে, সেটা কোন জায়গা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের ঝাঁসি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়ছি, অর্থাৎ এই যে স্থলপথের মধ্যে সড়ক পথটা আমরা পড়ছি, যেটাকে কিনা বলা হয়ে থাকে বিশ্বের দীর্ঘতম, প্রাচীনতম এবং ব্যস্ততম পরিবহন মাধ্যম। কোনটাকে বলা হলো? সড়ক পথ পরিবহন মাধ্যম। এই সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন রয়েছে, যেগুলো থেকে হয়তো এমসিকিউ আসতে পারে। সেরকম কয়েকটা বলে দিচ্ছি, অবশ্যই নোট করবে। আমরা যেমন জানলাম দীর্ঘতম সড়ক পথ কোনটা না NH-44, তেমনি ক্ষুদ্রতম সড়ক পথ যেটা, সেটা হচ্ছে কোচি থেকে উইলিংডন পর্যন্ত বিস্তৃত, যার নাম্বার হচ্ছে NH-966B। আর এই দীর্ঘতম এবং ক্ষুদ্রতমের মতোই আমাদের আরও যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে উচ্চতম জাতীয় সড়ক পথ, যেটার নাম্বার হচ্ছে NH-3 লে থেকে মানালি পর্যন্ত। আর যদি জানতে চাওয়া হয় ভারতের প্রাচীনতম এবং ব্যস্ততম জাতীয় সড়ক কোনটা, তাহলে সেখানে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে NH-19, যেটাকে কিনা বলা হয়ে থাকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা GT রোড। এটা হাওড়ার ডানকুনি থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত বিস্তৃত রয়েছে। শেরশাহ দ্বারা এটা নির্মিত হয়েছিল বলে একে আবার বলা হয় শেরশাহ সুরি মার্গ। তাহলে আমরা দীর্ঘতম সড়ক জানলাম, ব্যস্ততম সড়ক জানলাম, আমরা ক্ষুদ্রতম সড়ক জানলাম, উচ্চতম সড়কও জানলাম। আর এমন একটা জায়গা যেখানে কিনা জাতীয় সড়ক পথই নেই, সেরকম জায়গাটা হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে আমরা এই জাতীয় রাজপথের পাশাপাশি এবার যদি রাজ্য সড়কের দিকে দেখি, তাহলে দেখবো যে রাজ্য সড়ক পথের রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে সংস্থার উপরে এটা দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে PWD, এই ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তার ওপরে দিয়ে দেওয়া হয়েছে সেই রক্ষণাবেক্ষণের কাজ, তারাই সামলাচ্ছে। এবং এই রাজ্য সড়ক পথ হিসাবে পশ্চিমবঙ্গের মধ্যে ঝালদা থেকে দীঘা পর্যন্ত যেটা SH-4, এটা হচ্ছে দীর্ঘতম রাজ্য সড়ক পথ। আর এই যে আমরা সীমান্ত সড়ক পথের কথা বললাম, সীমান্ত সড়ক পথ যেটা কিনা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বর্ডার রোডস ডেভেলপমেন্ট বোর্ডের ওপরে সেটা ন্যস্ত রয়েছে। এই সীমান্ত সড়ক পথগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা রয়েছে।
এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গ্রামীণ পথ। ভারতে যে গ্রামীণ পথ রয়েছে সেটা বলা হয় যে পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম পথ। এই যে গ্রামীণ সড়ক পথের কথা বলছি, গ্রামীণ পথের কথা আমরা বলছি, এই গ্রামীণ পথ বর্তমানে কি হচ্ছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা ভারত নির্মাণ, এই সমস্ত যে পরিকল্পনাগুলো রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, তার মাধ্যমে এই কাঁচা সড়ক পথগুলো ধীরে ধীরে পাকা হয়ে যাচ্ছে। তো এই হয়ে গেল আমাদের সড়ক পথ পরিবহন। এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে রেলপথ। স্থলপথে পরিবহন ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ মাধ্যমই হচ্ছে রেলপথ পরিবহন ব্যবস্থা, এবং রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয়। রেলপথের মধ্যে বিভিন্ন রকমের গেজ প্রচলিত রয়েছে, মানে দুটো রেল লাইনের মধ্যেকার যে ব্যবধান বা দূরত্ব সেটাকেই বলা হচ্ছে গেজ, এবং তাদের দূরত্ব অনুসারে সেটা বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন ব্রড গেজ, ন্যারো গেজ, মিটার গেজ আর হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। তো এই যে 4 রকম গেজের কথা বললাম, এর মধ্যে ভারতের সর্বাধিক প্রচলিত যেটা সেটা হচ্ছে, মানে ভারতীয় রেলপথ, সেটা হচ্ছে ব্রড গেজ। এক্ষেত্রে কি হবে না, রেলপথের দুটো পাতের মধ্যেকার যে ব্যবধান বা দূরত্ব সেটা হবে 1.68 মিটার। আর ভারতে এই প্রথা বা ব্রডগেজ যে সিস্টেম সেটা চালু রয়েছে। তবে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি প্রচলিত যে গেজ প্রথাটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ, যেখানে এই ব্যবধানটা থাকে 1.41 মিটার। অল্প সময়ের মধ্যে অনেক বেশি রাস্তা অতিক্রম করা যায়, একসঙ্গে বহু যাত্রী পরিবাহিত হয়, একসঙ্গে অনেক পণ্য সামগ্রী স্থানান্তর করা যায়, সেই কারণে একে বলা হয় থাকে অগ্রগতির দূত। আর এর আগেই বললাম যে এটাকে ভারতের জীবন রেখা বলা হয়। এখানে কিন্তু দুটো প্রশ্ন হয়, গুলিয়ে ফেললে চলবে না। রেলপথকে বলা হয় ভারতের জীবন রেখা, আর জলপথকে বলা হয় উন্নয়নের জীবন রেখা। দুটো কিন্তু আলাদা জিনিস। তো আমরা এখন রেলপথটা পড়ছি, এটাকে বলা হলো ভারতের জীবন রেখা। তো আমরা সড়ক পথের ক্ষেত্রে যেমন সোনালী চতুর্ভুজ দেখেছিলাম, তেমনি রেলপথের ক্ষেত্রেও ওই সড়ক পথের মতোই তাকেই অনুসরণ করে নতুন একটা কর্মসূচি গ্রহণ করা হয়, যেটাকে বলা হচ্ছে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল বা হীরক চতুর্ভুজ। এই প্রধান 4টির যে মেট্রোপলিটন শহরের কথা তোমাদের বলেছিলাম, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এদের মধ্যে সংযোগ স্থাপন এবং দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থা পরিচালনা করার জন্যই এই হীরক চতুর্ভুজের ব্যবস্থাপনা করা হয়। এইবার কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে, তাই সেগুলো একটু ভালো করে নোট ডাউন করে নাও। এই যে দৈর্ঘ্যের দিক থেকে রেলপথে ভারত পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করেছে, আর যাত্রী পরিবহন ব্যবস্থায় ভারত 1ম স্থান অধিকার করেছে। আর এশিয়ার দীর্ঘতম রেল পরিবহন হিসাবে ধরা হয় ভারতীয় রেলকে। ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল হচ্ছে উত্তর রেল, আর একেবারে ক্ষুদ্রতম রেলপথ এটা হচ্ছে কোঙ্কণ রেল। তো তেমনি আবার পৃথিবীর মধ্যে দীর্ঘতম যদি ধরা হয় তাহলে হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ। এছাড়াও বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেল পরিকল্পনা নেওয়া হয়েছে এবং চালু রয়েছে, যেমন মেট্রো রেল, চক্র রেল, মোনো রেল, গ্রিন করিডোর রেল, এরকম কিন্তু অনেক রকমের পরিষেবা প্রদান করা হচ্ছে। তেমনি একটা নবনির্মিত এরকম একটা প্রকল্প হচ্ছে বুলেট ট্রেন চালু। এছাড়াও রয়েছে লাক্সারি ট্রেন, যার উদাহরণ হিসেবে বলা যেতে পারে মহারাজা এক্সপ্রেস। এখানে তোমরা একটু জেনে রাখো, দীর্ঘতম পণ্যবাহী ট্রেন যার নাম হচ্ছে বাসুকি। দ্রুততম ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত। আর ভারতের মধ্য রেলপথের যে সদর দপ্তর সেটা হচ্ছে মুম্বাই। এই কতগুলো জেনে রাখো। তা আমাদের টোটাল যেটা স্থলপথ পরিবহন সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম। তাহলে সড়ক পথ এবং সেখানে রেলপথ জেনে নিয়েছি। এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে জলপথ। জলপথকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা আন্তর্জাতিক। জলপথকে বলা হয়ে থাকে উন্নয়নের জীবন রেখা। জল পরিবহন ব্যবস্থায় ভারত বিশ্বে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। এখানে তোমাদের দুটো জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে শিপিং লেন আর শিপিং লাইন। শিপিং লেনটা কি না, সাগর মহাসাগরের নির্দিষ্ট যে পথের মধ্য দিয়ে বিভিন্ন রকম জলযান চলাচল করে থাকে সেটাকে বলা হয় থাকে শিপিং লেন, মানে যে লাইন বা যে পথ ধরে চলাচল করে তাকে বলা হচ্ছে শিপিং লেন। আর শিপিং লাইন হচ্ছে কি না, এই জলপথেরই রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন আইন প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি যারা সেইগুলো নিয়ে কাজকর্ম করে থাকে তাদের বলা থাকে শিপিং লাইন। এখানে আরো যে কয়েকটা তোমাদেরকে তথ্য জানিয়ে রাখি যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো একটু শুনে নাও। সেটা হচ্ছে ভারতের প্রাচীন আধুনিক বন্দর, সেটা হবে কলকাতা। ঠিক তেমনি ভারতের বৃহত্তম নদী বন্দর, সেটাও কিন্তু কলকাতা। আর ভারতে যে বন্দরের মোট সংখ্যা সেটা হচ্ছে 13টা। আর ভারতের করমুক্ত বন্দর কান্ডালা। বৃহত্তম সমুদ্র বন্দর যেটা কিনা মুম্বাই।
পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে, আর ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। কোচি একে বলা হয় থাকে আরব সাগরের রানী। আবার ভারতের বৃহত্তম যেটা স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর সেটা হবে মুম্বাই, আবার বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর সেটা হবে মুম্বাইয়েরই কাছাকাছি অবস্থিত নভোসেবা। এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আকাশপথ বা বিমানপথ। এখন দূরটা কিন্তু আর দূর বলে বলা যায় না, দিন মাস পেরিয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু আর নেই, সেটাই বিমান পথের কারণেই, শুধুমাত্র সেটা ঘন্টায় এখন কাউন্টিংটা হয়ে যাচ্ছে। কারণ এই বিমান পথের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে। যে বিমানপথ বা আকাশপথকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, আভ্যন্তরীণ আর আন্তর্জাতিক হিসাবে। এই আভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্ত বিমান সংস্থা এই দূরত্বটাকে মেনটেন করে থাকে, যাত্রী পরিবহন করে থাকে, তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হিসেবে আমরা বলতে পারি স্পাইস জেট, ইন্ডিগো, ইন্ডিয়ান এয়ারলাইন্স, গো এয়ার, ভিস্তারা, এরকম বিভিন্ন সংস্থা কিন্তু রয়েছে যারা যাত্রী এবং পণ্য পরিবহন করে থাকে আভ্যন্তরীণ ক্ষেত্রে। তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্রিটিশ এয়ারওয়েজ, প্যান আমেরিকান এয়ারলাইন্স, তেমনি আবার ডাচ এয়ারলাইন্স রয়েছে, আমাদের এয়ার ইন্ডিয়া রয়েছে। তো মোটামুটি এই হয়ে গেল আমাদের আকাশপথ বা বিমানপথ। এরপরে ছিল রজ্জুপথ বা রোপওয়ে। সাধারণত পর্যটন ক্ষেত্রে বিনোদনের জন্য, খনি থেকে খনিজ সম্পদ আহরণের জন্য বা দুর্গম স্থানে যাতায়াতের জন্য এই রজ্জুপথ বা রোপওয়েকে ব্যবহার করা হয়ে থাকে। ভারতের গুলমার্গ গন্ডোলা, এই যে রজ্জুপথ বা রোপওয়েটা, সেটা এশিয়ার সর্বোচ্চ রজ্জুপথ এবং বিশ্বের কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রজ্জুপথ। আজকের এই উপস্থাপনায় একেবারে শেষের দিকের অংশে আমরা চলে এসেছি, আর বাকি থেকে গেল যেটা সেটা হচ্ছে নলপথ আর বা পাইপলাইন। তো শেষের দিকে কেন বলছি, কারণ আজকের উপস্থাপনায় তোমাদেরকে পর্ব 1 হিসাবে পরিবহনটা শুধু বোঝানো হচ্ছে। নেক্সট ক্লাসে তোমাদের যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই নিয়ে চলে আসবো। দুটোকে কম্বাইন করে করতে গিয়ে অনেক বড় হয়ে গেলে তখন কিন্তু ভিডিওটা আপলোডেরও সমস্যা হয়ে যায়। সেই কারণে তোমাদের পরিবহনটা আজকের উপস্থাপনায় সম্পূর্ণটা দেখিয়ে দেওয়া হচ্ছে, আর সামনের যে ক্লাসটা আসতে চলেছে তোমাদের জন্য সেখানে থাকছে যোগাযোগ। তাই নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে ওই ক্লাসটা পাওয়ার জন্য, কখন আপলোড হচ্ছে সেটা বোঝার জন্য। আর আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে, কার্যকরী মনে হয়ে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট করো। কমেন্টে কিন্তু এটাও জানাও, সেটা হচ্ছে পরিবহন, তাহলে আমি বুঝবো এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে তুমি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো। যদি তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে, তো বন্ধুদের মধ্যে যেমন শেয়ার করছো, লাইক করছো, তেমনি কিন্তু হাইপ বাটনটাও অবশ্যই প্রেস করে দিও। আর এখন দেখে নাও আজকের উপস্থাপনা শেষ অংশ, সেটা হচ্ছে নলপথ বা পাইপলাইন। সাধারণত কোনো তরল জাতীয় পদার্থ, সেটা হতে পারে কোনো পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, সেই ধরনের জিনিস বা গ্যাসীয় পদার্থ পরিবহনের জন্য এই নলপথ বা পাইপলাইনকে ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু তরল এবং গ্যাসীয় পণ্য পরিবহনে এই নলপথ বা পাইপলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই খনিজ তেল পরিবহনের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একলেশ্বর কয়ালি পাইপলাইন, কান্ডালা ভাতিন্ডা পাইপলাইন এইরকমই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পাইপলাইন। ঠিক তেমনি জ্বালানি হিসাবেও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এলপিজি। ভারতে প্রথম যে পাইপলাইন বা নলপথ বসানো হয়েছিল সেটা 1906 সালে আসামের ডিগবয় থেকে তিনসুকিয়া পর্যন্ত। এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা উপস্থাপনা। সম্পূর্ণটা নিশ্চয়ই দেখেছো, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনার সঙ্গে।